আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। ঢাকায় বড় শোডাউনের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির 3 অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ। নয়াপল্টনে এই কর্মসূচি থেকে জোর দাবি ওঠে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের নির্দেশনা দেন ভোটের প্রস্তুতি নেয়ার। তারুণ্যের স্লোগানে মুখর রাজধানীর নয়াপল্টন। তবে কেবল মিছিল আর স্লোগানের সমর্থনের জন্য নয়, দলীয় আহ্বান তরুণ শক্তি দুর্বার হয়ে উঠুক সিদ্ধান্ত গ্রহণের মঞ্চেও। বিএনপির 3 অঙ্গ সংগঠনের তারুণ্যের এই সমাবেশ তাই দলীয় কর্মসূচির বাইরে প্রজন্মের আত্মপ্রকাশও, যেখানে হাজির ঢাকা, সিলেট, ফরিদপুর আর ময়মনসিংহ থেকে আসা লাখো তরুণ তুর্কি। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের ছায়ায় দীর্ঘ 16 বছর তরুণ ব্রিগেড যখন বঞ্চিত ছিল রাজনৈতিক অধিকার, মতামত প্রকাশ আর সংগঠনের সুযোগ থেকে, তখন পরিবর্তিত প্রেক্ষাপটে নয়াপল্টনের এই জমায়েত হয়ে উঠেছে একটি ঘোষণা, সাথে এক ধরনের প্রত্যাবর্তনও। আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায়, অথবা আমাদের দল কি চিন্তা ভাবনা করছে তরুণদের বিষয়ে, সেটি আজকের প্রতিফলন হবে। তারুণ্যের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। নতুন গণতান্ত্রিক রাজনীতির যে ধারা চালু হচ্ছে, এতে খুব দ্রুত বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ শক্তি এখন সময়ের দাবি। আমরা এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব, শান্তি, প্রগতি, সমৃদ্ধি। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এদেশের তরুণ সমাজ। একটা নির্বাচিত সরকার হাতে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস করি। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন তারেক রহমান। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ঢাকার মধ্য দিয়ে শেষ হলো বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ। এটাই সময়ের দাবি। তারুণ্যের রাজনৈতিক অধিকার কেবল স্লোগানে নয়, সংগঠনের নেতৃত্বে এবং নীতিতে প্রতিফলিত হোক। উত্তরটা সময় দেবে, যদিও তরুণরা স্পষ্ট করেছে তারা শুধু অংশ নিতে নয়, অংশীদার হতে চায়। সুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চাকরি অধ্যাদেশ প্রত্যাহার আন্দোলনে সারা দেশেই ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। দাবি পূরণে রাষ্ট্রযন্ত্রকে রীতিমতো হুমকি দিচ্ছেন আন্দোলনকারীরা। বিশ্লেষকরা বলছেন, খসড়া অনুমোদনের আগে আলোচনা করে নিলে এড়ানো যেত জটিলতা। সরকারি কর্মচারীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রয়োজন ছিল বলেও তাদের মত। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরে উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে রীতিমতো কাজ বন্ধ করে দাবি আদায়ে খোদ সরকারকেই হুমকি দিচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই। প্রত্যেকে 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। এরই মধ্যে সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সাথে বৈঠক করেছে সরকার। কি আছে অধ্যাদেশে যার ফলে এমন প্রতিক্রিয়া সরকারের? কর্মচারীদের 25 মে জারি হওয়া অধ্যাদেশে 4 ধরনের কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যা সাজা, চাকরি থেকে বরখাস্ত, অপসারণ এবং পদের গ্রেড কমিয়ে দেয়া। সংশোধিত এই অধ্যাদেশের বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, 1979 সালের স্পেশাল প্রভিশন অর্ডিন্যান্সের কিছু ধারা এখানে নিয়ে আসা হয়েছে। যে দক্ষতা দেখানো প্রয়োজন ছিল সরকারের আপনার ড্রাফটিং এ ভাষাগত, সে দক্ষতা দেখাইতে পারে নাই, যে কারণে এমন কতগুলি শব্দ এসে গেছে যেগুলি নাকি আপনার অপপ্রয়োগের বেশি সম্ভাবনা দেখা দিছে
এবং সংবিধানের 135 অনুচ্ছেদের সাথে সেটা সাংঘর্ষিক হয়ে গেছে। তার মতে এখানে সরকারি কর্মচারীরা যে ধরনের জনদুর্ভোগ বিশৃঙ্খলা করছে তা নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োজন ছিল। এটা তো সাধারণ জনগণের কাম্য না, তারা তো জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই জন্য একটা কঠোর আইন প্রয়োজন ছিল। কিন্তু এই কঠোর আইন করতে গিয়ে সরকার সেটাকে কঠোর আইন না করে দমনমূলক আইন করছে। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আলী রেজা বলেন, অংশীজনদের সাথে আলোচনা না করে অধ্যাদেশ জারি করায় এমনটা হয়েছে। তারা তো একটা চাকুরি বিধির মধ্যে চাকরি করেন, তাদের ডিসেন্ট এবং তাদের অভিমত এগুলো প্রকাশ করার একটা লেজিটিমেট ধরন আছে। তারা পুরো সেক্রেটারিয়েটকে যে একদম স্থবির করে দিয়ে এটা করার চেষ্টা করছেন বা করছেন, এটাও তো ঠিক। তারা দুজনেই বলছেন শৃঙ্খলার স্বার্থে রাষ্ট্র সমাজ প্রয়োজনীয় আইন ধারা প্রণয়ন করে, তবে অবশ্যই তা করতে হবে সময় প্রেক্ষাপট বিবেচনা করে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তুলকালাম। জুলাই আন্দোলনে আহত রোগীদের স্বজনদের সাথে হাসপাতালের নার্স, চিকিৎসক কর্মচারীদের হাতাহাতি হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হন হাসপাতালের স্টাফ সহ বেশ কয়েকজন। এতে চিকিৎসা সেবা বন্ধে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট দিনভর সাধারণ রোগী আর চিকিৎসাধীন জুলাই আহতদের মুখোমুখি ডাক্তার, নার্স সহ হাসপাতালের স্টাফরা। ঘটে মারামারি আর হামলার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী আর কোস্টগার্ড। এরপরও থেমে থেমে উত্তেজনা বিরাজ করে হাসপাতাল প্রাঙ্গণে। দিনভর হাসপাতালটিতে চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। মোটামুটি ভালো ভাঙচুর, যে যাকে পাইছে সে তাকে মারছে, কে রোগী আর কে হসপিটাল স্টাফ এটা বোঝা আসলে মুশকিল ছিল। মারামারি কেন এই কথা বলতে ডাক্তার কয়েকজন আমাকে ধরলো, আর মনে করেন একদম মৌমাছির মতন আসছে আমাকে, মনে করেন আমার মাথা, আমার এই সাইডটা আমার একদম শেষ করে দিছে। পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর মোহাম্মদপুর এলাকার দায়িত্বরত সেনা কর্মকর্তা। আসার পরে যখন দেখি যে এখানে একটা দুই গ্রুপের মধ্যে একটা মারামারি হচ্ছে, তো এই মারামারিটা নিবৃত্ত করার জন্য আমাদেরকে দুই পার্টিকেই সরিয়ে দেওয়া হয়েছে, নিরাপদ জায়গায় সেফ ডিস্টেন্সে তাদেরকে দেওয়া হয়েছে। এদিকে আহতদের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। আর চিকিৎসায় অসন্তোষের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে জুলাই আন্দোলনের আহতরা। আমার বিবাদ সুনির্দিষ্ট, এই ছোট্ট গ্রুপটা নিটোর এবং এইখানে যারা হাত পা বিহীন, চোখবিহীন, অন্ধ, পৃথিবী অন্ধ হয়ে গেছে তার কাছে, তার উপরে কে হাত তুলেছে সেই সুনির্দিষ্ট লোকগুলোকে বের করতে হবে। এই হাসপাতাল সহ, পঙ্গু হাসপাতাল সহ বাংলাদেশের অনেক হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নিচ্ছি। আপনারা সবাই মেডিকেল টিম বসান এবং সিআইডির মাধ্যমে তদন্ত করুন আমাদের চিকিৎসাগুলো কি ঠিকঠাক দিয়েছে কিনা। হাসপাতালের সামনে এক চিকিৎসকের দেখা মিললেও স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি। একটা রুমে আবদ্ধ হয়েছিলাম, এখন এই যে যেহেতু ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আসছে এবং ওনাদের সহযোগিতায় বের হয়ে আসছে, এটা আমার জানা আছে, বাইরে আমার কিছু আর বলার নাই। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ভূগর্ভের পানি দিয়ে দেদারসে লবণ চাষ হচ্ছে কুতুবদিয়ায়। অনুমোদনহীন 1,500-এরও বেশি নলকূপ দিয়ে তোলা হচ্ছে পানি, যাতে বিষিয়ে উঠছে পরিবেশ। লবণাক্ততার কারণে দ্বীপে বছরে আবাদির জমি কমছে 10 হেক্টর করে, আর নামছে সুপেয় পানির স্তর। তবে এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকারের কোনো সংস্থাই। আশরাফুল আলম আকাশের 6 পর্বের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। মাটির নিচ থেকে তোলা হচ্ছে পানি, ফসলের সেচ কাজ কিংবা পান করার জন্য নয়, ভূগর্ভস্থ নোনা পানি দিয়ে তৈরি হচ্ছে লবণ। কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের বাসিন্দাদের প্রধান জীবিকা মাছ শিকার হলেও এখানে রোজগারের দ্বিতীয় উৎস হয়ে উঠেছে লবণ চাষ। কিন্তু এই কর্মকাণ্ডে পিছিয়ে উঠেছে দ্বীপের পরিবেশ ও ফসলি জমি। সমুদ্র ও খাল থেকে নোনা পানি সংগ্রহ করে যুগের পর যুগ লবণ চাষ হয়ে আসছিল এই দ্বীপে। তবে গত 8 বছরে বদলে গেছে চিত্র। ডিজেল চালিত পাম্প দিয়ে 300 থেকে 1000 ফুট গভীরে গিয়ে তোলা হচ্ছে নোনা পানি। এখন খালত নজর পানি নগলে এবার ডিপ এগুম বই
হইতে গোনা গোনা ডিপ বই এটা পরিবেশের ক্ষতি যেন আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে লবণ চাষ করি। যদি সরকার আমাদেরকে পর্যাপ্ত পানির ব্যবস্থা করে দেয় তাহলে আমরা আর ডিপ টিউবওয়েল থেকে না করে আমরা খালের পানি দিয়ে চাষ করতে পারবো। এমনিতেই দুর্বল বেড়িবাঁধ ভেঙে হরহামেশায় সাগরের নোনা পানি প্রবেশ করে কুতুবদিয়ায়। তার উপর লবণ তৈরির প্রক্রিয়ার নোনা পানির একটি অংশ ছড়িয়ে পড়ছে ভূমিতে। উপজেলা প্রশাসনের তথ্য মতে অতিরিক্ত লবণাক্ততার কারণে এই দ্বীপে বছরে আবাদি জমি কমছে 10 হেক্টর। এছাড়া দিনকে দিন নামছে সুপেয় পানির স্তরও কয়েকটি ইউনিয়নে, যা মিলছে প্রায় ১,৫০০ ফুট গভীরে। পাতালপুরে বছরের পর বছর কুতুবদিয়ায় চলছে লবণের চাষ। এই ধরনের অন্তত ১,৫০০-এর বেশি গভীর নলকূপ দিয়ে পুরো উপজেলায় উত্তোলন করা হচ্ছে ভূগর্ভস্থ লোনা পানি। পরিবেশের ক্ষতির পাশাপাশি এতে মারাত্মক সংকট দেখা দিয়েছে মিঠা পানির। লবণ চাষের আকৃষ্টর কারণে কি পরিমাণ যে আমাদের ভূগর্ভস্থ নিচে যে আমাদের এই যে মিঠা পানি আমরা পাবো না, এটা আমাদের জন্য ভয়ঙ্কর কারণ হচ্ছে ভবিষ্যতের জন্য। মূলত বেসিক থেকে যদি আমাদের এই বিষয় নিয়ে কোনো নীতিমালা কোনো কিছু আমাদের উপজেলা প্রশাসন বা সরকারের নজরে না আনে, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারের পক্ষ থেকে এটা আমরা মনিটরিং করব। অনুমতি ছাড়াই কুতুবদিয়ার প্রায় প্রতিটি ইউনিয়নে বসানো হয়েছে নোনা পানি তোলার নলকূপ, কিন্তু নীরব ভূমিকায় বিসিক। আর সেসব নিয়ে কিছুই জানে না খোদ জেলা প্রশাসক। পরিবেশ রক্ষায় আমরা নিবিড়ভাবে কাজ করি, বিভিন্ন বিষয়ে আমরা থ্রেড বেয়ার ডিসকাশন করি, ওপেন বোর্ড ডিসকাশন করি। এই বিষয়টি সেই কর্নার থেকেও কখনো আমাদের কাছে আসেনি, তবে যেহেতু আপনি জানিয়েছেন আমরা অবশ্যই এটা ব্যবস্থা নেব। খরচ কম, লাভ বেশি, তাই লবণ চাষ যেভাবে ছড়িয়ে পড়ছে সাগরকন্যা কুতুবদিয়ায়, তাতে পরিবেশবিদদের আশঙ্কা অচিরেই বড় হুমকিতে পড়তে যাচ্ছে এখানকার পরিবেশ প্রতিবেশ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার। দর্শক, জাপানে নিক্কেই ফোরামে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি প্রধান উপদেষ্টার বক্তব্যে। So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June next year. This period election will be held. But some politicians say why we should do the December, which is the I say it all depends how much reform we have done. We don't want to leave the country with the old institutions remaining as it is. So we want to make sure we do that. So we said December, if we can, in a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. But if we need a good job at the reform, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some have said, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view, that's why the politicians are looking for. Not all political parties, just one particular. So that's about what's happening. ありがとうございます。もうかなり時間があってですね、増えちゃうと思います。いや、本当にありがとうございます。で、その際はなんですかね、選挙の制度が改革されて、選挙したとしても、ご本人は出られない。No, I'm not the politician, I'm not running for any election. My job is to get these things done and hand over the newly elected representatives of the people. দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 7 জুন সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। তৎপ্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 চৈত্র 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং
হয় কিছু এক্সাইটিং মিস্টার নুডলস হয় কুকিং টেস্টটা হয় অ্যামেজিং মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস মিস্টার নুডলস মিস্টার নুডলস মূলত 3টি কারণে চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে কন্টেইনার জট, যা ভোগাতে পারে ঈদের ছুটিতেও। পরিত্রাণ পেতে খালাস অব্যাহত রাখাই অন্যতম সমাধান। তবে সংশ্লিষ্ট সব পক্ষ এগিয়ে না এলে মিলবে না সুফল। যদিও ঈদের দীর্ঘ ছুটিতে কার্যক্রম তদারকিতে তার টাস্কফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৫৩,৫১৮, জেটি বা ইয়ার্ড এলাকায় অপারেশনাল কাজ স্বাভাবিক রাখতে মোট ধারণ ক্ষমতার ২০% জায়গা খালি রাখতে হয়। সেই হিসেবে সর্বোচ্চ কন্টেইনার রাখার সুযোগ আছে ৪২,৮১৫টি। সবশেষ বুধবার ৪১,৮১৩টি থাকলেও আগের দিন ছিল ৪৫,৩৭৭ আর সোমবার ৪৩,৮২৭। সচরাচর বন্দর থেকে দিনে কন্টেইনার খালাস হয় ৪ থেকে ৪,৫০০। বুধবার স্বাভাবিক সংখ্যায় খালাস গেলেও আগের দিন যা ছিল ৫,০৪০। তবে সোমবার পর্যন্ত আগের ৫ দিন এ হার ছিল ৩৩৪১। অতীতে অনেক ঈদে বন্দর পরিস্থিতি নাজুক হয়ে উঠলেও সবশেষ ২ ঈদে দৃশ্য ছিল ভিন্ন। তবে আগ মুহূর্তের জটিলতা এবারও বাড়াতে পারে সংকট। সাম্প্রতিক ট্রেইলার ধর্মঘট আর কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতিতে যেমন ছেদ পড়েছে বন্দরের সামগ্রিক কাজে, তেমনি ইতিবাচক হলেও ৪-৫% আমদানি বৃদ্ধিতে পড়েছে প্রভাব। শুধু কাস্টমস খোলা রাখলে হবে না, বন্দর খোলা হবে না, পাশাপাশি ব্যাংক খোলা রাখতে হবে, শিপিং এজেন্ট খোলা থাকতে হবে, ফ্রেট পয়েন্ট খোলা রাখতে হবে। সব কিছু মিলে একটা চেইন, সেই চেইন যদি কাজ করে তাহলেই বন্দরে যে জটের আশঙ্কা করতেছে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। ছুটিতে বিভিন্ন আপনার ইন্ডাস্ট্রি এবং যারা আমদানিকারক আছেন তাদের ওয়ারহাউসগুলো হয়তো বন্ধ থাকবে। সবগুলো প্রতিষ্ঠান যদি খোলা না রাখে তাহলে পণ্যগুলো স্বাভাবিক ডেলিভারি চট্টগ্রাম বন্দর থেকে হবে না। অবশ্য রপ্তানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকার সুযোগ কাজে লাগিয়েছে আইসিডিগুলো, যদিও আমদানির ক্ষেত্রে বিপরীত চিত্র। এমন বাস্তবতায় ঈদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ উদ্যোক্তাদের। এখন যদি সব ধরনের আমদানি পণ্যের অনুমোদন সাময়িকভাবে প্রদান করা হয় তাহলে প্রায় ১০,০০০-এর মতো আমদানি পণ্যবাহী কন্টেনার বেসরকারি ডিপোগুলো চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে কিছুটা অন্তত স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারবে। আমাদের যে কন্টেনার জটের সৃষ্টি হয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হলে আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। ঈদের ১০ দিন ছুটিতেও খোলা থাকবে বন্দর, বিশেষভাবে কাজ করবে কাস্টমস আর আইসিডি। তবে সংশ্লিষ্ট বাকি প্রতিষ্ঠানগুলো সক্রিয় না থাকলে এর সুফল মিলবে কিনা রয়েছে সংশয়। যদিও সার্বিক কার্যক্রম তদারকির জন্য টাস্ক ফোর্স গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এবারে দেশের বাইরের খবর। গাজায় নিজেদের ত্রাণ কার্যক্রমেই নিরাপত্তা দিতে পারছে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ত্রাণ আনতে গিয়ে দুদিনে ঝরল আরও 10 ফিলিস্তিনির প্রাণ। সমালোচনা উপেক্ষা করে সম্প্রতি গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করে তেল আবিব এবং ওয়াশিংটন পরিচালিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এতে প্রথম দিনে 3 এবং দ্বিতীয় দিনে আরও 7 ফিলিস্তিনির মৃত্যু হয়। এদিকে গাজার বেশিরভাগ অঞ্চলে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে নিহত হয়েছেন আরও 63 ফিলিস্তিনি। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।